হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু হিমান্ত সেনপাই। আজ আমরা দেখব ওয়ান পিসের কিছু ফিলার এপিসোড নাম্বার 54 থেকে এপিসোড নাম্বার 60 পর্যন্ত। লেটস বিগিন। তো এই এপিসোডের শুরুতে আমরা নেভির ব্রাঞ্চ 8-এর একটি জাহাজ দেখতে পাই। সেই জাহাজের ভেতরে একজন ছোট্ট মেয়েকে বন্দি করে রাখা হয়েছে। একজন নেভি অফিসার যখন তাকে খাবার দিতে যায়, মেয়েটি তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু বাইরে তখন ভয়ঙ্কর ঝড় চলছিল এবং মেয়েটি সেই ঝড়ের মধ্যে আটকা পড়ে। সমস্ত নেভি অফিসাররা তাকে ধরার জন্য ছুটে আসে। মেয়েটি নিজেকে রক্ষা করার জন্য জাহাজের মাস্তুলের ওপরে উঠে যায় এবং একটি দড়ি কেটে দেয়, যার ফলে জাহাজের সাথে থাকা একটি ছোট বোট সমুদ্রে পড়ে যায়। মেয়েটি সুযোগ বুঝে ওপর থেকে লাফিয়ে সেই ছোট বোটের ওপর চলে আসে এবং সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। পরের সিনে আমরা নেভির ব্রাঞ্চ 8-এর মেরিন হেডকোয়ার্টার দেখতে পাই। সেখানকার কমান্ডার রাগে চিৎকার করে অফিসারদের বকাবকি করতে থাকে। সে বলে, তোমরা জানো তোমরা কি করেছো? তোমরা সেই মেয়েটিকে হারিয়ে ফেলেছো যার কাছে ড্রাগনয়েটের ব্যাপারে শেষ তথ্য ছিল। তোমরা তাকে হারিয়ে ফেলেছো বলছো। এরপর কমান্ডার এরিক নামের আরেকজনকে ডেকে বলে, আমার সেই মেয়েটিকে এখানে জীবিত চাই, যাও তাকে ফিরিয়ে নিয়ে এসো। অন্যদিকে আমরা গোয়িং মেরিকে দেখতে পাই। লুফি আর অপেক্ষা করতে পারছিল না গ্র্যান্ড লাইনে পৌঁছানোর জন্য, তাই সে বারবার নামিকে জিজ্ঞেস করছিল। নামি বলে, মাত্র দুদিন হলো আমরা লকডাউন থেকে বেরিয়েছি, আরও কিছুদিন সময় লাগবে। ঠিক তখনই উসব সমুদ্রের মধ্যে একটি খালি বোট দেখতে পায় আর তার চারপাশে প্রচুর পাখি উড়ছিল। সে ভাবে ওটা হয়তো কোনো বড় মাছ হবে। লুফি চিৎকার করে বলে, আমি ওই মাছটাকে ধরব, এবং সে তার হাত লম্বা করে মাছটাকে ধরার চেষ্টা করে। কিন্তু যখন সে ধরে তখন দেখে যে ওটা মাছ নয়, বরং সেই ছোট্ট মেয়েটি। সবাই অবাক হয়ে যায় যে সমুদ্রের মাঝখানে একটি একা মেয়ে কি করছে। তারা মেয়েটিকে জাহাজের কেবিনে নিয়ে এসে শুইয়ে দেয়। যখন তার জ্ঞান ফেরে, সে নিজেকে একটি কেবিনে দেখতে পেয়ে ভাবে, আমি বেঁচে গেছি, আমি এখনও জীবিত। নামি তাকে জিজ্ঞেস করে, তোমার কোথাও ব্যথা করছে, খিদে পেয়েছে? সানজি বলে, আমি তোমার জন্য স্যুপ বানাচ্ছি, ওটা খেলে তোমার ভালো লাগবে। নামি আবার জিজ্ঞেস করে, তোমার জাহাজ কি ঝড়ে ডুবে গেছে? তোমার নাম কি? মেয়েটি রেগে গিয়ে বলে, কারু নাম জিজ্ঞেস করার আগে নিজের নাম বলা উচিত। নামি হেসে বলে, আমার নাম নামি, এই যে কুক, ওর নাম সানজি। এরপর বাকিরাও নিজেদের পরিচয় দেয়। লুফি বলে, আমার নাম লুফি আর আমি এই পাইরেট গ্রুপের ক্যাপ্টেন। পাইরেট শব্দটা শোনা মাত্রই মেয়েটি ভয় পেয়ে চিৎকার করতে শুরু করে। রাতের বেলা সেই ছোট্ট মেয়েটি ভাবছিল, আমার সাথে এমন কেন হচ্ছে? নেভির জাহাজ থেকে এত কষ্টে পালালাম আর এখন এসে আটকা পড়লাম একটা পাইরেট শিপে। এরা তো আমাকে মেরেই ফেলবে। খিদে পাওয়ায় সে রান্নাঘরের দিকে যায় কিছু খাওয়ার জন্য, কিন্তু সেখানে সানজির পাতা একটি ফাঁদে সে আটকে পড়ে। সানজি লাইট জ্বালিয়ে দেখে লুফিও সেই ফাঁদে আটকে আছে, কারণ সেও রাতে চুরি করে খেতে এসেছিল। পরে সানজি সবার জন্য খাবার বানায়। মেয়েটি খেতে ইতস্তত করছিল, কারণ তার মনে হচ্ছিল খাবারে বিষ মেশানো থাকতে পারে। সানজি তাকে বলে, তুমি যদি খেতে একটুও দেরি করো তাহলে তোমার সামনের এই লোকটা মানে লুফি সব খাবার শেষ করে দেবে। আর সত্যি, লুফি নিজের খাবার শেষ করে মেয়েটির স্যুপ খেতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি তার আগেই স্যুপটা ছিনিয়ে নিয়ে খেয়ে নেয় আর বলে, এটা তো খুব টেস্টি। সানজি বলে, সানজির বানানো খাবার তো টেস্টি হবেই। তারপরের দিন সকালে অ্যাপেস সবার জন্য নাস্তা বানায়, কিন্তু রান্নাঘরে একটা বিস্ফোরণের শব্দ হয়। জোরো বলে, এটা আবার কি ধরনের ব্রেকফাস্ট যেটা ব্লাস্ট হয়? সবাই ভেতরে গিয়ে দেখে খাবারটা একদমই ভালো হয়নি, কিন্তু লুফি সেই খাবার খুব মজা করে খাচ্ছিল আর বলছিল, খাবার তো খুব ভালো হয়েছে। মেয়েটি নিজে একটু খেয়ে দেখে যে ওটা খুব ঝাল। সানজি তখন বলে, এই বাচ্চা মেয়েটি অনেক ভালোবাসা দিয়ে খাবারটা বানিয়েছে, তাই কেউ খাবার নষ্ট করবে না। যদি কেউ করে, আমি কাল থেকে কাউকে খাবার দেব না। এরপর সবাই কোনো মতে সেই খাবার খায়। সানজি অ্যাপেসকে তার নাম জিজ্ঞেস করে, তো সে বলে, আমার নাম অ্যাপেস। এরপর অ্যাপেস স্ট্র হ্যাট পাইরেটসদের সাথে বেশ মিশে যায়। সে জানায় যে সে ঝড়ের রাতে নেভির জাহাজ থেকে পালিয়েছিল। জোরো সন্দেহ করে বলে, নেভি তোমাকে এমনি এমনি ধরেনি, তুমি নিশ্চয় কোনো বড় অপরাধ করেছো, তুমি কোনো ছোটখাটো ভিলেন নও। লুফি শুনে বলে, তার মানে তুমি একজন সুপার ভিলেন? অ্যাপিস বলে, না, আমি কোনো খারাপ কাজ করিনি, কিন্তু ওরা আমাকে কেন ধরতে চায় সেটা আমি বলতে পারবো না। অ্যাপিস তাদের অনুরোধ করে বলে, আমার বাড়ির নাম ওয়ারশিপ আইল্যান্ড, তোমরা কি দয়া করে আমাকে আমার বাড়িতে পৌঁছে দেবে? লুফি সাথে সাথে রাজি হয়ে যায় এবং বাকিরাও সম্মতি জানায়। এর কিছুক্ষণ পরেই নেভির 8 নম্বর ব্যাটেলশিপ তাদের দেখতে পেয়ে যায় এবং তাদের জাহাজকে ঘিরে ফেলে। তারা ওয়ার্নিং শট দিয়ে বলে, যদি তোমরা মেয়েটিকে শান্তিপূর্ণভাবে আমাদের হাতে তুলে দাও তাহলে আমরা তোমাদের জিন্দা ছেড়ে দেব। কিন্তু লুফি আর জরো তাদের কথা শোনে না। ঠিক তখনই একটি বিশাল ঝড়ো হাওয়া আসে, যার ফলে গোয়িং মেরি খুব দ্রুত গতিতে এগিয়ে যায় এবং নেভির জাহাজগুলো পেছনে পড়ে যায়। নেভির জাহাজগুলো আর তাদের পিছু করে না, কারণ তারা একটি নির্দিষ্ট এলাকার পর থেমে যায়। লুফির ক্রু খুব খুশি হয় যে তারা বেঁচে গেছে, কিন্তু উসপের মনটা খচখচ করছিল। সে বলে, আমার মনে হচ্ছে ভয়ানক কিছু একটা ঘটতে চলেছে, আমাদের জাহাজটা যেন একদমই নড়ছে না। তখন নামি চারদিকে দেখে বুঝতে পারে আসল ঘটনাটা কি। সে চিৎকার
চিৎকার করে বলে, আরে আমরা তো কাম বেল্টে এসে পড়েছি। কাম বেল্ট হলো এমন একটি এলাকা যেখানে একটু হাওয়া বয় না, আর এই কারণেই নেভির জাহাজগুলো তাদের পিছু করতে পারেনি। আর এই পয়েন্টই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডে আমরা দেখতে পাই নামি তাদের বোঝানোর চেষ্টা করে যে এই জায়গাটা কতটা ভয়ঙ্কর, কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই গোয়িং মেরির নিচ থেকে বিশাল বিশাল সি কিং বেরিয়ার। এই সি কিংগুলো এতটাই বড় যে তাদের সামনে গোয়িং মেরিকে একটা খেলনার মতো মনে হচ্ছিল। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে সবার সেন্সেস উড়ে যায়। নামি বলে, এই কারণেই নেভির জাহাজগুলো আমাদের পিছু করতে করতে এখানে আসেনি। ঠিক তখনই একটি ছোট সি কিং তাদের জাহাজের দিকে হামলা করতে আসে। অ্যাপিস প্রায় তার মুখেই পড়েই যাচ্ছিল, কিন্তু লুফি তার হাত লম্বা করে তাকে বাঁচিয়ে নেয়। অ্যাপিস তখন লুফিকে বলে, প্লিজ আমাকে ওই সি কিংটার নাকের কাছে নিয়ে চলো। লুফি তাই করে। অ্যাপিস সেই সি কিং এর নাকের একটি চুল টেনে নেয়, যার ফলে সি কিংটা খুব জোরে একটা হাঁচি দেয়। সেই হাঁচির ধাক্কায় গোয়িং মেরি উড়ে গিয়ে কাম বেল্টের বাইরে এসে পড়ে। সবাই অ্যাপিসের বুদ্ধির তারিফ করে এবং তাকে ধন্যবাদ জানায়। এর কিছুক্ষণ পরেই গোয়িং মেরি পৌঁছে যায় অ্যাপিসের নিজের দ্বীপ ওয়ারশিপ আইল্যান্ড। দ্বীপটা দেখতে অনেকটা যুদ্ধ জাহাজের মতো, তাই এর নাম ওয়ারশিপ আইল্যান্ড। প্রথমে লুফি আর জোরো ভেবেছিল যে একটা বিশাল ব্যাটেলশিপ তাদের দিকে এগিয়ে আসছে, কিন্তু পরে তারা বুঝতে পারে যে ওটা একটা দ্বীপ। দ্বীপের লোকেরা একটি পাইরেট শিপ দেখে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়ে যায়, কিন্তু জাহাজ থেকে অ্যাপিসকে নামতে দেখে তারা অবাক হয়ে যায়। অ্যাপিস সবাইকে বলে, এরা খুব ভালো পাইরেট। নেভি যখন আমাকে ধরে নিয়ে গিয়েছিল তখন এরাই আমাকে বাঁচিয়েছিল। গ্রামবাসীরা জানায় যে নেভি এখনো অ্যাপিসকে খুঁজছে এবং তার বাড়ি যাওয়ার নিরাপদ হবে না। লুফি আর নামি একটি গুহার সামনে পৌঁছায় এবং ভেতর থেকে অ্যাপিসের কথা বলার আওয়াজ শুনতে পায়। তারা দেখে অ্যাপিস কাউকে খাবার খাওয়াচ্ছে। লুফি ভেতরে ঢুকে যা দেখে তাতে সে আর নামি দুজনেই অবাক হয়ে যায়। তারা দেখে অ্যাপিস একটি সত্যিকারের ড্র্যাগনকে খাবার খাওয়াচ্ছে। লুফি তো ড্র্যাগন দেখে খুব এক্সাইটেড হয়ে যায়। অ্যাপিস তখন জানায় যে তার কাছে এমন একটি ক্ষমতা আছে যার মাধ্যমে সে পশু পাখিদের সাথে কথা বলতে পারে। এই ড্র্যাগনটি খুব অসুস্থ এবং সে তার পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে তার নিজের বাড়ি লস্ট আইল্যান্ডে ফিরে যেতে চায়। নামি বলে, লস্ট আইল্যান্ড তো শুধু গল্পেই আছে, বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই। অ্যাপিস জবাবে বলে, তোমরা তো এটাও ভাবতে যে ড্র্যাগন শুধু গল্পেই থাকে, কিন্তু এ তো তোমাদের সামনেই আছে। লুফি তখন ড্র্যাগনটিকে প্রমিস করে যে সে তাকে তার বাড়ি লস্ট আইল্যান্ড খুঁজে পেতে সাহায্য করবে। এই কথা শুনে অ্যাপিস আর সেই ড্র্যাগন দুজনেই খুব খুশি হয়। এপিসোডের শেষে দেখানো হয় যে নেভির জাহাজগুলো সেই দ্বীপের দিকে এগিয়ে আসছে অ্যাপিসকে ধরার জন্য, কারণ তারা অ্যাপিসের মাধ্যমে সেই ড্র্যাগনটিকে ধরতে চায় নিজেদের স্বার্থের জন্য। তো আজকের এপিসোড এখানেই শেষ হলো। এর পরের এপিসোডের শুরুতে আমরা নামিকে দেখতে পাই যে সে অ্যাপিসের বাড়িতে ফিরে এসেছে এবং জোরো আর উসবকে ঘুম থেকে তুলেছে। ঠিক তখনই একজন গ্রামবাসী দৌড়ে এসে খবর দেয় যে নেভির অনেকগুলো বড় বড় জাহাজ অ্যাপিসকে ধরার জন্য চলে এসেছে এবং সবাইকে সেখান থেকে পালাতে হবে। নামি তখন সেই গ্রামবাসীকে বলে, আপনি অ্যাপিসের দাদুকে বলবেন আমরা অ্যাপিসকে রক্ষা করব, আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। অন্যদিকে নেভির জাহাজগুলো দ্বীপের তীরে এসে পৌঁছায় এবং গোয়িং মেরিকে নিজেদের দখলে নিয়ে নেয়। এরপর সমস্ত নেভি অফিসাররা অ্যাপিসের বাড়ির দিকে এগোতে থাকে। এদিকে অন্যান্য স্ট্র হ্যাট মেম্বাররা অর্থাৎ সানজি, জোরো এবং উসব যখন গুহায় পৌঁছায় এবং প্রথমবার ড্র্যাগনটিকে দেখে, তাদের প্রতিক্রিয়া দেখার মতো ছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না যে ড্র্যাগন বাস্তবেও থাকতে পারে। জোরো বলে, মনে হচ্ছে আমরা গ্র্যান্ড লাইনের যত কাছে যাব ততই এমন অদ্ভুত জিনিসের সাথে আমাদের দেখা হবে। লুফি তখন সবাইকে তার প্রমিসের কথা মনে করিয়ে দেয় এবং বলে, আমি কথা দিয়েছি যে আমি এই ড্র্যাগনটিকে তার বাড়িতে পৌঁছে দেব। সবাই লুফির এই প্রস্তাবে রাজি হয়ে যায়, কিন্তু সানজি বলে, এই বিশাল ড্র্যাগনটিকে পাহাড়ের ওপর থেকে নিচে নামিয়ে যাওয়াটা একটা বিরাট সমস্যার ব্যাপার হবে। তখন নামি একটি ব্রিলিয়েন্ট প্ল্যান তৈরি করে। সে বলে যে আমাদের একটি বড় কাঠ বানাতে হবে যার সাহায্যে আমরা ড্র্যাগনটিকে পাহাড়ের ওপর থেকে নিচে নামিয়ে আনব। এরপর লুফি তার গোমু নো গ্যাটলিং ব্যবহার করে, সানজি তার লাথি দিয়ে আর জোরো তার তলোয়ার দিয়ে প্রচুর গাছ কেটে কাঠ জোগাড় করে ফেলে। উসপের নেতৃত্বে খুব তাড়াতাড়ি একটি মজবুত কাঠ তৈরি হয়ে যায়। হয়ে নামি তার প্ল্যানের পরবর্তী অংশটা জানায়। সে বলে, জোরো আর উসব গিয়ে নেভির কাছ থেকে আমাদের গোয়িং মেরি ফিরিয়ে নিয়ে আসবে, আর লুফি ও সানজি ড্র্যাগনটিকে কার্টে তুলতে সাহায্য করবে। জোরো আর উসব জলের নিচ দিয়ে সাঁতরে গোয়িং মেরির কাছে পৌঁছে যায়। জোরো জাহাজে উঠে পড়তে পারলেও উসব নেভির নজরে পড়ে যায় এবং তারা গুলি চালাতে শুরু করে। জোরো কোনো মতে জাহাজ চালু করে দেয় এবং একটি নেভি শিপের সাথে ধাক্কা মেরে সেখান থেকে পালিয়ে তাদের নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায়। অন্যদিকে নেভি অফিসাররা অ্যাপিসের দাদুর বাড়িতে পৌঁছে তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। ঠিক তখনই আরেকজন অফিসার এসে খবর দেয় যে তারা পাহাড়ের দিকে যাওয়ার পায়ের ছাপ খুঁজে পেয়েছে। এই খবরটি একটি পাখি অ্যাপিসকে জানিয়ে দেয়, যা শুনে সে ভয় পেয়ে যায়, কিন্তু নামি তাকে ভরসা দিয়ে বলে, চিন্তা করো না,
আমাদের কাছে এই দুজন আছে, এরাই সব সামলে নেবে। নেভি অফিসাররা যখন গুহায় পৌঁছায় এবং ড্র্যাগনটিকে দেখতে পায়, তারা অবাক হয়ে যায়। তাদের লিডার এরিক বলে, আমার মনেই হয়েছিল এই মেয়েটির সাথে ড্র্যাগনের কোনো না কোনো কানেকশন আছে। এটাই হলো সেই অমরত্বের চাবিকাঠি। আমার আর ওই মেয়েটিকে লাগবে না, কারণ আসল জিনিসটা তো আমরা পেয়েই গেছি। এরিক গুলি চালানোর নির্দেশ দেয়। অ্যাপেস দৌড়ে গিয়ে ড্র্যাগনটির সামনে দাঁড়িয়ে পড়ে, কিন্তু লুফি তারও সামনে চলে আসে এবং নিজের শরীর দিয়ে সমস্ত বুলেট আটকে দেয়। লুফির শরীর রাবারের হওয়ায় বুলেটগুলো তার কোনো ক্ষতি করতে পারে না, বরং উল্টে ছিটকে ছিঁড়ে যায়। লুফি জানায় যে সে গমুনমি খেয়েছে, তাই সে একজন রাবারম্যান। এরিক বুঝতে পারে যে লুফির ওপর গুলির কোনো প্রভাব হবে না, তাই সে তলোয়ার দিয়ে আক্রমণ করার নির্দেশ দেয়। কিন্তু লুফি তার গ্যাটলিং আর সানজি তার পাওয়ারফুল কিক দিয়ে সমস্ত মেরিন অফিসারদের হারিয়ে দেয়। তখন এরিক নিজে লড়াই করতে আসে। সে তার ডেভিল ফ্রুটের ক্ষমতা ব্যবহার করে লুফি আর সানজির ওপর হামলা করে, যাতে তারা দুজনেই আহত হয়। ঠিক তখনই নামি চিৎকার করে বলে যে কাঠ তৈরি এবং তারা যেন তাড়াতাড়ি চলে আসে। তারা ড্র্যাগনটিকে নিয়ে কার্টে করে পাহাড়ের উপর থেকে নিচের দিকে যেতে শুরু করে। এরিক পেছন থেকে তাদের উপর আক্রমণ করে কার্টটি ভেঙে দেয়, কিন্তু তারা কোনো মতে সমুদ্রে গিয়ে পড়ে। সেখানে গোয়িং ম্যারি তাদের জন্য অপেক্ষা করছিল। তারা ভাঙা কার্টটিকে জাহাজের সাথে বেঁধে সেখান থেকে পালিয়ে যায় এবং নেভিদের হাত থেকে বাঁচতে সক্ষম হয়। আর এই পয়েন্টেই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখি যে লুফি এবং তার বন্ধুরা ড্র্যাগনটিকে নিয়ে পালাতে সক্ষম হয়, কিন্তু অবাক করার মতো ব্যাপার হলো নেভির টিম এরিকের নেতৃত্বে তাদের ধরার চেষ্টা না করে বরং পেছন থেকে অনুসরণ করতে থাকে। এরিক ভাবে যে লুফিদের নিশ্চয়ই জানা আছে যে লস্ট আইল্যান্ড কোথায়, তাই তাদের পিছু পিছু গেলেই সে পুরো দ্বীপের সমস্ত ড্র্যাগনদের খোঁজ পেয়ে যাবে এবং সেই অমরত্বের রিলিক্সার নিজের জন্য রেখে দেবে। এরিক তার কমান্ডারকে রিপোর্ট করা বন্ধ করে দেয় এবং মনে মনে ভাবে, আমি ওই মোটা কমান্ডারকে ড্র্যাগনাইট এলিক্সার কখনোই দেব না, ওটা আমি নিজের জন্য রাখবো এবং অমর হয়ে যাব। অন্যদিকে নেভির কমান্ডার এরিকের থেকে কোনো রিপোর্ট না পেয়ে খুবই হতাশ হয়ে পড়ে। ঠিক তখনই অন্য একজন সোলজার লুকিয়ে তাকে রিপোর্ট করে যে এরিক ওয়ারশিপ আইল্যান্ডে ড্র্যাগনটিকে খুঁজে পেয়েছে। এই বিশ্বাসঘাতকতায় কমান্ডার রেগে গিয়ে বলে, এরিকের এত সাহস, সে কি ভাবে যে ওই এলিক্সার সে একা নিয়ে নিতে পারবে? কখনোই না, আমরা আমাদের মূল জাহাজ নিয়ে ওয়ারশিপ আইল্যান্ডের দিকে যাচ্ছি। এদিকে গোয়িং মেরি সমুদ্রের বুকে ভেসে চলেছে, কিন্তু কেউই জানে না যে লস্ট আইল্যান্ড ঠিক কোথায়। অ্যাপিস ড্র্যাগনটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বুঝতে পারে যে ড্র্যাগনটি তার স্মৃতি হারিয়ে ফেলেছে। লুফি ড্র্যাগনটির স্মৃতি ফেরানোর জন্য তার মাথার ওপর হালকা করে চাপড় মারে, আর তাতে কাজও হয়ে যায়। ড্র্যাগনটির হঠাৎ করেই সব মনে পড়ে যায় এবং সে অ্যাপিসকে জানায় যে লস্ট আইল্যান্ড আসলে ওয়ারশিপ আইল্যান্ডের পূর্ব দিকে অবস্থিত। এই কথা শুনে সবাই খুব খুশি হয়ে যায়, আর নামি আর উসব জাহাজকে পূর্ব দিকে ঘুরিয়ে দেয়। কিন্তু জোরো লক্ষ্য করে যে নেভির জাহাজগুলো এখনও তাদের পিছু ছাড়েনি এবং দূর থেকে তাদের ওপর নজর রাখছে। হঠাৎ লুফি সামনে একটি ধোঁয়ার মতো বা আয়নার মতো অদ্ভুত জিনিস দেখতে পায়। কিছু বুঝে ওঠার আগেই গোয়িং মেরি সেই রহস্যময় এলাকার ভেতরে ঢুকে পড়ে এবং নেভির জাহাজগুলোর চোখের সামনে থেকে উধাও হয়ে যায়। ভেতরে ঢুকার পরেই আবহাওয়া হঠাৎ করে খুব খারাপ হতে শুরু করে এবং অল্প সময়ের মধ্যেই তারা একটি ভয়ঙ্কর টাইফুনের মধ্যে আটকে পড়ে। এই ঝড়ের দাপটে জাহাজের সবকিছু এদিক ওদিক হতে থাকে। ঝড়ের তীব্রতায় ড্র্যাগনটির দড়ি ছিঁড়ে যায় এবং সে প্রায় জাহাজ থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু লুফি নিজের জীবন বাজি রেখে তাকে ধরে ফেলে। ঠিক তখনই সানজি ঝড়ের মাঝখানে একটু আলোর রেখা দেখতে পায়। নামি বলে যে ওটা হলো টাইফুনের কেন্দ্র, AKA আই অফ দ্য স্টর্ম। তারা সবাই জাহাজের মুখ সেদিকে ঘোরায় এবং দেখে যে ঝড়ের ঠিক মাঝখানে একটি শান্ত দ্বীপ রয়েছে। সবাই ধরে নেয় যে এটাই হলো সেই লস্ট আইল্যান্ড। তারা দ্বীপে পৌঁছানোর পর অ্যাপিস ড্রাগনটিকে জিজ্ঞেস করে যে এটাই তার বাড়ি কিনা, কিন্তু ড্রাগনটি তখনও পুরোপুরি নিশ্চিত ছিল না। তারা দ্বীপের ওপরে একটি প্রাচীন মন্দিরের মতো বিল্ডিং দেখতে পায় এবং সেদিকে এগোতে থাকে। পথে অ্যাপিস মাটিতে আঁকা কিছু ছবি দেখতে পায়। বিল্ডিংয়ের দরজাটা বন্ধ ছিল, কিন্তু সেখানে একটি অদ্ভুত চিহ্ন ছিল। অ্যাপিসের কাছে থাকা ড্রাগনের নখের লকেটটা দেখে তাদের মনে হয় যে ওটাই হয়তো চাবি। লুফি যেই সেই লকেটটা নির্দিষ্ট জায়গায় লাগাতে চায়, তখনই একটা ভূমিকম্প হয় এবং তাদের পায়ের নিচের মাটি ভেঙে যায়। তারা সবাই সেই বিল্ডিংয়ের ভেতরে পড়ে যায়। ভেতরে পৌঁছে তারা দেখে যে দেওয়ালের গায়ে ড্র্যাগন এবং মানুষের একসাথে মিলেমিশে থাকার অনেক পুরনো ছবি আঁকা রয়েছে। এই রহস্যময় জায়গাটা দেখে জোরো অবাক হয়ে বলে, এই জায়গাটা আবার কি? আর এই পয়েন্টেই এপিসোডটি শেষ হয়ে যায়।
এর পরের এপিসোডের শুরুতে আমরা দেখি যে স্ট্র হ্যাট ক্রু সেই প্রাচীন বিল্ডিংয়ের ভেতরে রয়েছে। দেওয়ালে চারদিকে আঁকা বিভিন্ন ডিজাইন এবং পিকচার দেখেও তারা কিছুই বুঝতে পারছিল না। কিছুক্ষণ পর তারা দেখতে পায় যে ওপর থেকে একটি বিশাল ড্র্যাগনের ছবি ভেঙে নিচে পড়ে আছে। নামি সেই ছবিগুলো ভালো করে পর্যবেক্ষণ করে বলে, আমার মনে হচ্ছে আমি কিছু একটা বুঝতে পারছি, এটা ড্র্যাগনদের থাকার জায়গা বা লস্ট আইল্যান্ড নয়। লুফি অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার এমন কেন মনে হচ্ছে? নামি তখন ব্যাখ্যা করে, এই ছবিগুলো দেখো, এগুলো হলো লস্ট আইল্যান্ডের ম্যাপ। এই ছবিতে দেখা যাচ্ছে যে ড্র্যাগনরা এই দ্বীপের ওপর দিয়ে উড়ে যেত, কিন্তু এখানে থাকতো না। এই দ্বীপের মানুষেরা, সম্ভবত অ্যাপিজের পূর্বপুরুষেরা, ড্র্যাগনদের গার্জিয়ান ডেইটি বা ঈশ্বরের মতো পূজা করত। ড্র্যাগনদের আসল আস্তানা বা নেস্ট হলো অন্য কোথাও। জোরো ছবিগুলো দেখে বলে, যেখানে সব ড্র্যাগনরা একসাথে বিশ্রাম নিচ্ছে সেটাই হবে তাদের আসল ডেরা, অর্থাৎ লস্ট আইল্যান্ড। নামি তখন এক্সাইটেডলি বলে, জোরো একদম ঠিক বলেছে, আর সেই জায়গাটা হলো ওয়ারশিপ আইল্যান্ড। সবাই অবাক হয়ে যায়, কারণ তারা তো ওয়ারশিপ আইল্যান্ড থেকেই এসেছে, কিন্তু সেখানে তো কোনো লস্ট আইল্যান্ড খুঁজে পায়নি। সানজি বলে, নামি কখনোই ভুল হতে পারে না, লস্ট আইল্যান্ড নিশ্চয়ই ওখানেই আছে, আমাদের শুধু খুঁজে বের করতে হবে। নামি তখন একটা থিওরি দেয় যে হয়তো লস্ট আইল্যান্ড সমুদ্রের নিচে চলে গেছে। এইসব শুনে অ্যাপিজ ড্র্যাগনটির কাছে দৌড়ে যায় এবং তাকে তার আসল ঘর কোথায় সেটা মনে করার জন্য অনুরোধ করে। ঠিক তখনই কিছু পাখি সেই ম্যাপের ওপর দিয়ে উড়ে যায়, যা দেখে ড্র্যাগনটির হঠাৎ করে সবকিছু মনে পড়ে যায়। তার মনে পড়ে যে ছোটবেলায় সে এই দ্বীপের ওপর দিয়ে উড়ে ওয়ারশিপ আইল্যান্ডে যেত, কারণ ওটাই ছিল তার আসল বাড়ি। লুফি কোনোভাবে ব্যাপারটা বুঝে ফেলে এবং বলে, তার মানে ড্র্যাগনদের বাড়ি ওয়ারশিপ আইল্যান্ডেই আছে। এপিস অবাক হয়ে যায় যে লুফি কিভাবে বুঝল। ঠিক তখনই উসব চিৎকার করে ওঠে, কারণ সে দেখতে পায় এরিক সেখানে পৌঁছে গেছে। এরিক বলে, আমি সব শুনে নিয়েছি, এখন আর আমার লস্ট আইল্যান্ড খুঁজে বের করার কোনো দরকার নেই, আমি শুধু এই ড্র্যাগনটিকে নিয়ে যাব। জোরো তখন লুফিকে বলে, আমি একে সামলাচ্ছি, তোমরা ড্র্যাগনটিকে নিয়ে এখান থেকে বের হও। কিন্তু বের হনোর কোনো রাস্তা ছিল না। লুফি তখন বলে, দরজা নেই তো কি হয়েছে, আমরা দরজা বানিয়ে নেব। এই বলে সে দৌড়ে গিয়ে নিজের মাথা দিয়ে দেয়ালে সজোরে ধাক্কা মারে, কিন্তু দেয়ালের কিছুই হয় না, বরং লুফি নিজেই নিচে পড়ে যায়। কিন্তু মজার ব্যাপার হলো, তার ধাক্কার চোটে পাশের দেয়ালটা ভেঙে যায়। এরিক উপর থেকে লাফ দিয়ে নিচে আসে এবং জোরোর সাথে তার ফাইট শুরু হয়ে যায়। লুফি বাকিদের নিয়ে কার্টে করে সে ভাঙা দেয়াল দিয়ে বাইরে বেরিয়ে যায়। নিচে পড়ার সময় তারা একটি গাছের মোটা ডালের ওপর ল্যান্ড করে এবং সেখান থেকে কার্টটি রোলার কোস্টারের মতো তীব্র গতিতে নিচের দিকে যেতে শুরু করে। এদিকে জোরো আর এরিকের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছিল। এরিক জোরোর উপর একটি পাওয়ারফুল অ্যাটাক করে, যার ফলে জোরোর পেছনের পাহাড় দু টুকরো হয়ে যায়। কিন্তু এরিক বুঝতে পারে যে জোরোকে হারানো সহজ নয়, তাই সে জোরোকে এড়িয়ে লুফিদের পিছু নেয়। লুফি এবং বাকিরা কার্টে করে পাগলের মতো নিচের দিকে যাচ্ছিল, আর তাদের সামনে যা আসছিল সব কিছু ভেঙ্গে চুরিয়ে গিয়ে যাচ্ছিল। লুফিকে জোরোর জন্য একদমই চিন্তিত দেখাচ্ছিল না, কারণ সে তার বন্ধুর উপর পুরোপুরি বিশ্বাস করত। এরিক প্রায় তাদের ধরে ফেলেছিল, কিন্তু ঠিক সময় জোরো আবার তার পথ আটকে দাঁড়ায়। সে বলে, আমি তোকে বলেছিলাম না যে তুই এখান থেকে যেতে পারবি না। অন্যদিকে লুফির কার্টটি একটি বাড়ির ছাদ ভেঙে তার উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। জোরো একটু সময়ের জন্য ডিস্ট্র্যাক্ট হয়ে যায়, আর সেই সুযোগে এরিক তার চোখে ধুলো ছুঁড়ে মেলো পালিয়ে যায়। লুফির কার্টটি শেষ পর্যন্ত সমুদ্রে এসে থামে, কিন্তু লুফির ক্রেজি আইডিয়ার কারণে লুফি এপিসার ড্র্যাগনটি ডাঙায় থেকে যায় এবং নামি, সানজি আর উসব জলে গিয়ে পড়ে। ঠিক তখনই একটি পাখি এসে এপিসকে খবর দেয় যে জোরো খুব বিপদে আছে। এই কথা শোনামাত্রই লুফির মাথা গরম হয়ে যায়। সে রাগে চিৎকার করে বলে, জোরো, এবং গুমুগুমুনু রকেট ব্যবহার করে নিজেকে জোরোর দিকে লঞ্চ করে দেয়। এই সুযোগে এরিক এসে ড্র্যাগনটিকে ধরে ফেলে এবং বলে, অবশেষে আমি এটা পেয়ে গেলাম। কিছুক্ষণ পরেই গোয়িং ম্যারি সেই রহস্যময় ধোয়ার ভেতর থেকে বেরিয়ে আসে। এরিকের জাহাজ তাদের পিছু করতে শুরু করে, কিন্তু তাদের সামনে একটি বিশাল ব্যাটলশিপ এসে হাজির হয়, আর এটা ছিল নেভির কমান্ডারের জাহাজ, যে তার সাথে আরও দুটো জাহাজ নিয়ে এসেছিল। তারা চারদিক থেকে গোয়িং ম্যারিকে ঘিরে ফেলে এবং তাদের পালানোর সমস্ত রাস্তা বন্ধ করে দেয়। কমান্ডার একটি ওয়ার্নিং শট ফায়ার করার নির্দেশ দেয়, কিন্তু লুফি এই ভয়ঙ্কর পরিস্থিতি দেখেও ভয় না পেয়ে বরং এক্সাইটেড হয়ে বলে, এবার তো মজা আসবে। আর এই এক্সাইটিং ক্লিফহ্যাঙ্গারের সাথেই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে আমরা নেভির জেনারেল কমান্ডার নেলসনকে দেখতে পাই। সে খুব খুশি, কারণ সে ভাবছে যে সে ড্র্যাগনটিকে ধরে ফেলেছে এবং সেই অমরত্বের এলিক্সার এখন তার হবে। সে তার অফিসারদের স্ট্র হ্যাটদের জাহাজের উপর ক্যানন ফায়ার করার নির্দেশ দেয়, কিন্তু সাথে এটাও বলে দেয় যে ড্র্যাগনটির যেন কোনো ক্ষতি না হয়। অন্যদিকে এরিক তার কমান্ডারকে বলে যে মিশন সম্পূর্ণ হয়েছে এবং তাদের আর আক্রমণ করার দরকার নেই, কিন্তু এরপর সে নিজের জন্য একটি ছোট বোট চায় যাতে সে যুদ্ধক্ষেত্রে যোগ দিতে পারে। এদিকে নেভির জাহাজগুলো চারদিক থেকে গোয়িং মেরির ওপর আক্রমণ করতে শুরু করে। তাদের আক্রমণের ফলে সমুদ্রে বিশাল বিশাল ঢেউ উঠতে থাকে এবং জাহাজটি ভয়ঙ্করভাবে দুলতে থাকে। এপিস তখন দৌড়ে ড্র্যাগনটির কাছে চলে যায়
দেয় এবং বলে এই সময়ে আমাকে আমার রায়ুজির সাথেই থাকতে হবে। নামি খুব দক্ষতার সাথে জাহাজ চালাচ্ছিল, কিন্তু একটি ক্যানন বল তাদের দিকে ধেয়ে আসে। তখন লুফি গোমুগোমুনো বালুন ব্যবহার করে নিজের শরীরকে ফুলিয়ে নেয় এবং সেই ক্যানন বলটিকে বাউন্স ব্যাক করে ফিরিয়ে দেয়, যার ফলে নেভির একটা জাহাজ ধ্বংস হয়ে যায়। এই ঘটনায় কমান্ডার নেলসন প্রচণ্ড রেগে যায় এবং তার সুপার জায়ান্ট ক্যানন ব্যবহার করার নির্দেশ দেয়। নামি বুঝতে পারে যে এই বিশাল কামানের একটি গোলাও যদি তাদের জাহাজের কাছাকাছি এসে পড়ে তাহলে তাদের জাহাজ টুকরো টুকরো হয়ে যাবে। ঠিক তখনই উসপ তার ছোট কামান দিয়ে একটি নিখুঁত নিশানায় সেই সুপার জায়ান্ট ক্যাননের ভেতরে একটি গোলা ছুঁড়ে মারে, যার ফলে কামানটি ভেতর থেকেই ফেটে যায়। নেলসন অবাক হয়ে যায় যে কে এত নিখুঁত নিশানা লাগাতে পারে। নামি তখন বলে যে তাদের এই বেড়াজাল থেকে যে কোনো উপায়ে বের হতে হবে। লুফি, জরো আর সানজি তখন নেভির প্রধান জাহাজের উপর ঝাঁপিয়ে পড়ে, যেখানে তারা লোহার শিকল দিয়ে গোয়িং মেরিকে আটকে রেখেছিল। জরো বলে, এমন কোনো জিনিস নেই যা আমি আমার তলোয়ার দিয়ে কাটতে পারি না। লুফি আর সানজি বাকি মেরিন অফিসারদের সাথে লড়াই শুরু করে দেয়। সানজি তার পাওয়ারফুল কিক দিয়ে আর লুফি তার গোমুগোমুনো গ্যাটলিং দিয়ে একের পর এক মেরিনদের হারাতে থাকে। জরো তার ফুল কনসেন্ট্রেশন দিয়ে একটি একটি করে সমস্ত শিকল কেটে ফেলে, যার ফলে গোয়িং মেরির পালানোর রাস্তা পরিষ্কার হয়ে যায়। লুফি তখন গোমুগোমুনো স্লিং শট ব্যবহার করে বাকি সমস্ত মেরিন অফিসারদের উড়িয়ে নিয়ে তাদের নিজেদের জাহাজের উপর ফেলে দেয়, যার ফলে জাহাজটিও ভেঙে যায়। নামি যখনই গোয়িং মেরিকে নিয়ে পালানোর চেষ্টা করে, ঠিক তখনই এরিক তার ডেভিল ফ্রুটের ক্ষমতা ব্যবহার করে তাদের পথ আটকে দাঁড়ায়। সে নেলসনকে উপহাস করে বলে, মোটা শুকর, তুই কি ভেবেছিলি আমি এই ড্র্যাগন তোকে দেব? আমি তো শুধু তোর নেভি পাওয়ার ব্যবহার করার জন্য এতদিন তোর সাথে ছিলাম। নেলসন রাগে উন্মাদ হয়ে এরিকের ওপরই গুলি চালানোর নির্দেশ দেয়। অ্যাপিস তখন চিৎকার করে বলতে থাকে, প্লিজ থেমে যাও, আমাদের রাইজিকে ওর বাসায় নিয়ে যেতে হবে, না হলেও মারা যাবে। এরিক তখন অ্যাপিসকে তুলে আছাড় মারে, যার ফলে অ্যাপিস অজ্ঞান হয়ে যায়। এই দৃশ্য দেখে ড্র্যাগনটি প্রচণ্ড রেগে যায়। অ্যাপিসের ভালোবাসার যত্নের কথা মনে করে সে রাগে এত জোরে চিৎকার করে যে সেই আওয়াজে সবার কান প্রায় ফেটে যাওয়ার উপক্রম হয়। সে এরিকের ওপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে এরিক জলে গিয়ে পড়ে। এরপর ড্র্যাগনটি ধীরে ধীরে তার ডানা মেলে ওড়ার চেষ্টা করতে শুরু করে। এই দৃশ্য দেখে অ্যাপিস এবং বাকি সবাই খুব খুশি হয়, কিন্তু নেলসন আবার তার উপর গুলি চালানোর নির্দেশ দেয়। অনেকগুলো গুলি ড্র্যাগনটির গায়ে লাগে এবং সে আহত হয়ে সমুদ্রে পড়ে যায়। লুফি রাগে ফেটে পড়ে এবং গোমুগোমুনো পাওয়ার ব্যবহার করে ড্র্যাগনটির কাছে পৌঁছে যায়। সে ড্র্যাগনটিকে বলে, রাইজি, তুমি চিন্তা করো না, তুমি শুধু বেঁচে থাকার চেষ্টা করো, আমরা তোমাকে তোমার বাসায় পৌঁছে দেবই, এটা আমাদের প্রমিস। অ্যাপিস কান্নায় ভেঙে পড়ে, আর এই ইমোশনাল দৃশ্য দিয়েই এপিসোডটি শেষ হয়ে যায়। এর পরের এপিসোডের শুরুতে আমরা নেভির কমান্ডার নেলসনকে দেখতে পাই। সে ড্র্যাগনটির ওপর প্রচুর ক্যানন ফায়ার করে তাকে প্রায় মেরেই ফেলেছে। লুফি তখনও ড্র্যাগনটির ওপরে বসে তাকে সাহস দিচ্ছিল আর বলছিল, হাল ছেড়ো না, নিজের উপর ভরসা রাখো, আমরা এপিসকে বাঁচাবো। নেলসন তখন তার লোকদের হারপুন দিয়ে ড্র্যাগনটিকে টেনে নিয়ে আসার নির্দেশ দেয়, কিন্তু হারপুনটি ড্র্যাগনের গায়ে লাগার আগেই লুফি সেটাকে নিজের হাত দিয়ে ধরে ফেলে। নেলসন তখন চিৎকার করে বলতে থাকে যে সে ড্র্যাগনটির হাড়ের মজ্জা বা বোন ম্যারো দিয়ে অমরত্বের এলিক্সার বানাবে এবং অমর হয়ে যাবে। তার বন্ধুকে এইভাবে একটা বস্তুর মতো বলায় লুফি প্রচণ্ড রেগে যায় এবং সেই হারপুনটি ছুঁড়ে নেলসনের জাহাজের দিকে মারে। সে চিৎকার করে বলে, তোর সাহস কি করে হয়? ও আমার বন্ধু, আর তুই আমার বন্ধুকে আঘাত করতে চাস? নেলসন তখন রেগে গিয়ে ড্র্যাগন এবং লুফি দুজনের ওপরেই ফায়ার করার নির্দেশ দেয়। ঠিক তখনই হঠাৎ করে সবকিছু কাঁপতে শুরু করে, সমুদ্র, দ্বীপ, এমনকি নেভির জাহাজগুলো। ড্র্যাগনটি তখন জল থেকে মাথা তুলে খুব জোরে গর্জন করে ওঠে। লুফি আর এপিস বুঝতে পারে যে রিউজি তার সমস্ত বন্ধুদের অর্থাৎ পৃথিবীর সমস্ত মিলেনিয়াম ড্র্যাগনদের ডাকছে। আর ঠিক তখনই উসপ আকাশের দিকে দেখিয়ে চিৎকার করে ওঠে। সবাই দেখতে পায় আকাশ থেকে হাজার হাজার মিলেনিয়াম ড্র্যাগন একসাথে নেমে আসছে। এত ড্র্যাগন একসাথে দেখে সবাই, নামি, উসপ, সানজি, জরো, এমনকি নেভির লোকেরাও অবাক হয়ে যায়। মিলেনিয়াম ড্র্যাগনটি শেষবারের মতো একবার গর্জন করে এবং লুফিকে কিছু বলে তার মাথা নিচু করে নেয়, অর্থাৎ সে মারা যায়। লুফি তাকে প্রমিস করে, চিন্তা করো না, আমি অ্যাপিসকে সবকিছু বলে দেব। রিউজির মৃত্যুতে লুফির রাগ সপ্তমে চড়ে যায়। সে গোমুগোমুনো রকেট ব্যবহার করে উড়ন্ত ড্র্যাগনদের একটির ঘাড় ধরে আকাশে উড়ে যায় এবং ওপর থেকে নেলসনের ব্যাটলশিপের ওপর নিজের সমস্ত শক্তি দিয়ে গোমুগোমুনো ব্যাকল্যাক্স অ্যাটাক করে। এই অ্যাটাকের তীব্রতায় নেলসনের বিশাল জাহাজটি দু টুকরো হয়ে যায় এবং সমুদ্রে ডুবে যায়। এই ভয়ঙ্কর শক্তি দেখে বাকি মারিনরা ভয় পালাতে শুরু করে। অ্যাপিস কান্নায় ভেঙে পড়ে আর বলে, আমি তোমাকে বাঁচাতে পারলাম না রিউজি, আমি আমার কথা রাখতে পারলাম না। লুফি তখন তাকে বলে, না অ্যাপিস, তুমি তোমার কথা রেখেছ। ঠিক তখনই সমস্ত ড্র্যাগন একসাথে গর্জন করতে শুরু করে। তাদের গর্জনের শক্তি এতটাই বেশি ছিল যে ওয়ারশিপ আইল্যান্ডের চারপাশে সমুদ্রের জল সরে যেতে শুরু করে এবং সমুদ্রের তলা থেকে একটি প্রাচীন দ্বীপ ভেসে ওঠে। সবাই নিচে নেমে আসে। নাবি বুঝতে পারে যে এই দ্বীপটি আসলে ড্র্যাগনদের কবরস্থান বা গ্রেভিয়ার্ড।
শিপইয়ার্ড যেখানে ড্র্যাগনরা মরতে আসে। এই কথা শুনে অ্যাপিস আরও ভেঙে পড়ে। লুফি তখন বলে, রিউজি মরার আগে আমাকে বলে গেছে যে তার 1000 বছরের জীবনে সবথেকে সুখের মুহূর্ত ছিল শেষ বছরটা, যেটা সে অ্যাপিসের সাথে কাটিয়েছে। লুফি তখন একটি প্রাচীন ডিমের দিকে দেখিয়ে বলে, রিউজি মিথ্যে বলেনি, কারণ প্রতি 1000 বছরে একবার সমস্ত ড্র্যাগন এখানে নতুন জীবন নিয়ে পুনর্জন্ম বা রিবর্ন হওয়ার জন্য। আর তার কথা শেষ হতেই সেই ডিমটি ফুটে একটি ছোট্ট ড্র্যাগন বেরিয়ে আসে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ হলো। আনটিল দেন দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ স্টে সেফ অ্যান্ড স্টে টিউন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা।